একবার দেখবো ইন্ট্রোটা সবই আছে, শুধু কমতি ছিল স্টার সিনেপ্লেক্সের। কমতি পূরণ করার জন্য খুব শীঘ্রই স্টার সিনেপ্লেক্স আসছে চিটাগাং নগরীতে। সিরাজউদ্দিন রোড এর বালি আর্টের শপিং কমপ্লেক্সে চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য চট্টগ্রামে কুমার শুভেচ্ছা। আসলে অনেক দিন থেকেই আমরা যখন যাত্রা শুরু করি সিনেপ্লেক্স নিয়ে, প্রায় 2004 সাল থেকে 16 বছরের উপর হয়ে যাচ্ছে আমাদের, তখন থেকে কিন্তু আমাকে সবাই বলতো আপনি চিটংয়ের ছেলে, চিটংয়ে কেন সিনেপ্লেক্স হবে না। এবং এটা আমি প্রতিবারই যতবারই নতুন একটা করে আমাদের সেন্টার খোলা হচ্ছে, যেমন এই পর্যন্ত আমরা 4টা লোকেশন খুলেছি, প্রতিটা লোকেশনের আমাদের উদ্বোধনীর দিনে আমাকে এরকম অপবাদ শুনতে হয় এবং সবাই আমাকে একই কোয়েশ্চেন করে, চট্টগ্রামে কেন না। আসলে এটা আমি অনেকদিন থেকেই চেষ্টা করছি চিটংয়ে করার জন্য। চিটংয়ে সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের যে প্রপার লোকেশন, রিয়েল এস্টেট। আসলে চট্টগ্রামের জন্য ওরা চিন্তা করেছে একটা শপিং মল, এত সুন্দর শপিং মল করেছেন এবং এখানে যে সিনেপ্লেক্সের জন্য জায়গা রেখেছেন, সিনেপ্লেক্স করেছেন, এটা একটা বড় ব্যাপার। আসলে আমাদের দেশে যারা রিয়েল এস্টেট ব্যবসায়ী, যারা শপিং মল করছে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান করছে, তারা কিন্তু এইসব অপশনগুলো চিন্তা করে না, যেটা এখন মডার্ন যুগে আমাদের মানে ইউথ সেন্ট্রিক কিছু আইডিয়া বা আমাদের ইয়াং জেনারেশনদের জন্য এন্টারটেনমেন্টে সুস্থ বিনোদন রাখার কথা কিন্তু অনেকে চিন্তা করে না। ওনারা যেটা করেছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এটা চিন্তা করার জন্য এবং আলটিমেটলি একটা এখানে সিনেমা হল রেখে সুযোগ করে দেওয়ার জন্য, শুধু আমাদের জন্য ব্যবসা করার জন্য না, আমি বলবো সার্বিকভাবে যুব সমাজকে একটা সুন্দর বিনোদন দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া, যেটা বসুন্ধরা শপিং মল করেছিল প্রায় 2002 সালের দিকে। তো তখনই আমরা কিন্তু একটা অপরচুনিটি পেয়েছি এখানে মাল্টিপ্লেক্স সিনেমা করার জন্য। নাহলে কিন্তু মাল্টিপ্লেক্স সিনেমার যে কনসেপ্টটা বাংলাদেশে হয়তো আসতো না, বা আমরা হয়তো ওই অপরচুনিটিটা পেতাম না ওই সময়, বসুন্ধরা শপিং কমপ্লেক্স যেটা করেছিল এটা না করলে। তো এটার কারণেই কিন্তু আমরা এখন সিনেমার যে নতুন একটা ডিমেনশন দেখছেন, যেটা সবাই বলতো যে প্রায় একটা ইন্ডাস্ট্রি। আমি জানি যে 80 দশক 70 দশকে আমাদের যে একটা গোল্ডেন এজ ছিল, সেটা কিন্তু মানে বিভিন্ন টেকনোলজিক্যাল কারণে আমাদের ভিসিআর থেকে শুরু করে ডিভিডি এবং আলটিমেটলি ডিজিটাল টেকনোলজি এবং আমাদের নেটফ্লিক্স বা স্ট্রিমিংয়ের কারণে কিন্তু এটা একেবারেই পড়ে গেছিলো। তো 2004 সালে আমাদের যাত্রা শুরু হয়েছে। এটা একটা স্ট্রাগল ছিল আমাদের জন্য। আমরা প্রথম 2 বছর অনেক কষ্ট করেছি, মানুষকে নতুন করে এডুকেট করতে হয়েছে সিনেমা হলে ফিরে আসার জন্য। এটাতে আমরা সার্থক হয়েছি। এই কারণেই আমরা সাহস করে আস্তে আস্তে এক্সপ্যানশন করছি এবং আমরা যেটা রিয়েলাইজ করেছি যে মানুষের কিন্তু অপশান অনেক। এখনকার ডিজিটাল টেকনোলজির কারণে বাসায় বসে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা অন্যান্য স্ট্রিমিংয়ে তারা ছবি দেখতে পাচ্ছে। একই সাথে ফেসবুকে এখন টিকটকের মতো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাওয়াতে ফ্রি কন্টেন্ট তারা দেখতে পাচ্ছে। তো আমাদের কম্পিটিশন কিন্তু প্রচুর। আমি বলবো শুধু এটা না যে আমরা যে সিনেমা ইন্ডাস্ট্রি যে নষ্ট হয়ে যাচ্ছে বা আমরা স্ট্রিমিংয়ে চলে যাচ্ছি সেটা না, মানে হলে যে একটা সামাজিক একটা ইভেন্ট, এটা সবাই মিলে হলে যে সিনেমা দেখার যে আনন্দ এবং বিগ স্ক্রিনে সিনেমা দেখে যেটা উপভোগ করতে পারছে, সেটা কিন্তু অন্য কোথাও পাচ্ছে না। তো আমি মনে করি যে সিনেমাকে মানে যদি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই এটা আমাদের বিভিন্ন রিয়েল এস্টেট যারা করছে, বড় বড় শপিং মল যারা করছে, যেখানেই করছে, তাদের এটা মাথায় রাখা উচিত যে না, আমাদের বিনোদনটা দরকার। ব্যবসা তো অবশ্য হবেই, পাশাপাশি যে আমাদেরকে ক্রাউড পুল করতে হবে, ইয়াং জেনারেশনকে কিছু করে দিতে হবে, সেটা রাখা দরকার। আর আপনারা জানেন যে এর আগেও আমরা আরেকটা ঢাকার বাইরে মানে চট্টগ্রামে যাওয়ার আগে আরেকটা শহরে আমরা ইতিমধ্যে একটা এগ্রিমেন্ট সাইন করেছি, সেটা হচ্ছে বগুড়াতে। এবং বগুড়াতে খুব শিগগিরই আমরা যাচ্ছি। আমার যে স্বপ্ন ছিল যে আমি যখন প্রথম 3টে স্ক্রিন দিয়ে শুরু করেছি খুব মডেস্টভাবে, যে দেখার জন্য কি হয়, এবং আমরা যে কাজটা করেছি যে দর্শকদেরকে হলে ফিরিয়ে আনতে পেরেছি এবং আলটিমেটলি বাংলাদেশের ছবি না হলেও বিদেশি ছবি এনে তাদেরকে মানে একটা প্রপার এন্টারটেনমেন্ট করার জায়গা আমরা করে দিয়েছি। এবং
এখন যেটা দেখছি যে না এটা সাকসেসফুল এবং দর্শকরা হলে ফিরে আসছে। এটা মানে আমাদের হলিউড হোক বা বাংলাদেশের ছবি হোক, যেটার কারণে হোক, কন্টেন্ট ইজ দ্য কিং। তো কন্টেন্টের কারণে কিন্তু সবাই আসছে। আর একই সাথে আমরা যে ব্যবস্থাটা করে দিয়েছি যে খুবই মানে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, আমাদের ডলবি অ্যাটমোস সারাউন্ড সাউন্ড যেটা সবচেয়ে লেটেস্ট, এবং একই সাথে আমরা ঝকঝকে প্রজেকশন সিস্টেম, যেসব জায়গাতে আমরা একেবারেই কম্প্রোমাইজ করি না, যে টেকনোলজিক্যাল কাটিং এজ টেকনোলজি যেগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসছি। একই সাথে কমফোর্ট লেভেল যেটা, যে হলে বসে আরাম করে সিনেমা দেখা, এটাও কিন্তু আমরা নিউ ডাইমেনশন অ্যাড করেছি রিসেন্টলি। আপনারা যদি এসকেএস টাওয়ারের কথা চিন্তা করেন, ভিআইপি হলটা ফুললি রিক্লাইনিং, একেবারে শুয়ে যায় যে সিটটা, লেদার রিক্লাইনিং সিট, সেটা আমরা নিয়ে এসেছি এখানে। আর আমরা লাউঞ্জের সিট ইন্ট্রোডিউস করেছি, কাপল সিট ইন্ট্রোডিউস করেছি। তো এখন কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি, আমি যেটা দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে, যে এখন ইন্ডাস্ট্রিটা বদলে যাচ্ছে, কতটুকু কমফোর্ট লেভেল দিয়ে মানুষদেরকে সিনেমাতে নিয়ে আসা যায়। কারণ বাসায় বসে যদি তারা যেটা উপভোগ করতে পারছে, তার থেকে বেশি আনন্দময় কী হতে পারে বা বেশি এক্সপিরিয়েন্স কোথায় পেতে পারে। তো এই জন্যই কিন্তু আমরা এই মানে অ্যাডিশনাল এফোর্ট যেগুলো দিচ্ছি সিনেমাতে, সেটা আমরা করার চেষ্টা করছি। ঠিক একইভাবে আমি যে কাসাব্লাঙ্কার যে কনসেপ্টটা, যেটা বালি আর্কেডে ওনারা যে আমাকে দেখিয়েছেন, কনসেপ্টটা আমার খুবই ভালো লেগেছে। দেখে আমি অবাক হয়ে গেছি যে চট্টগ্রামে এরকম একটা শপিং মল আছে। আসলে ওনারা প্যান্ডেমিকের সময়টাতেই মনে হয় তারা শুরু করেছিল, কিন্তু আমার যখন যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখে খুবই অবাক হয়েছে, এত সুন্দর একটা শপিং মল। আর একই সাথে ওদের কনসেপ্টটাও খুব সুন্দর, যে যেখানে সব ধরনের এন্টারটেনমেন্ট থাকবে। বাচ্চাদের জন্য একটা অপশান রেখেছে খেলাধুলা করার, জিম রেখেছে, এবং সিনেপ্লেক্সের জন্য জায়গা রেখেছে। তো আমি মনে করি যে আমাদের এখন যেহেতু লাইফস্টাইল বদলে গেছে, আমাদের ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, আমি মনে করি যে আমাদের অপশন অফ এন্টারটেনমেন্ট এবং অপশন অফ স্পেন্ডিং মানি, এই জায়গাগুলো তৈরি হওয়া দরকার। কারণ মানুষ কেন বিদেশে যাবে, কেন মানুষ কলকাতায় যাবে, ব্যাংকক যাবে বা দুবাই যাবে, সেখানে যে আমাদের ফরেন কারেন্সি ড্রেন হচ্ছে। একই সার্ভিস যদি আমরা বাংলাদেশে দিতে পারি, তাহলে কিন্তু মানে দেশে থেকেই এই জায়গাগুলো তারা উপভোগ করতে পারছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমি আসলে খুব ফর্চুনেট মনে করছি নিজেকে, যে আমি শুনেছিলাম যে ওখানে একটা তিনটে সিনেমা হল আছে, কিন্তু হয়তো এটা ওনারা নিজেরা করবে বা অন্য কোথাও যাবে। আমি জানতাম না বিষয়টা, বা কেন করছে না সেটাও জানতাম না। যে আমার কাছে আলটিমেটলি যে আমাদের সাথে অ্যাগ্রিমেন্টটা হচ্ছে, এবং আমরা নিজেরা অনেক ফর্চুনেট মনে করছি স্টার সিনেপ্লেক্সকে চিটংয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যেটা একটা সময়ের দাবি ছিল সবার, এবং আপনারা আসলে আমাদের ফেসবুক পেজে যদি যান স্টার সিনেপ্লেক্সে, দেখবেন প্রতিবারই প্রতিটা কমেন্টে, প্রতিটা মানে আমাদের পোস্টের কমেন্টে থাকবে যে চিটগংয়ে কেন স্টার সিনেপ্লেক্স নাই। এটা আসলে দেখতে দেখতে আমারও খুব ইয়ে হয়ে গেছে। বাট আজকে আমি অ্যাটলিস্ট মানে এই অপবাদ থেকে আর মুক্ত পাবো, যে আজকে থেকে আমরা বলতে পারবো যে না, চিটগংয়ের সিনেপ্লেক্স হচ্ছে। এবং আমরা আশা করছি, যেহেতু প্যান্ডেমিকের কারণে গ্লোবাল যে সাপ্লাই চেনটা অনেক স্লো হয়ে গেছে, অনেক ডিফিকাল্ট হয়ে গেছে সব কিছু খুব কুইকলি আনা, তারপর আমি চেষ্টা করব যে যত কুইকলি সম্ভব আমরা আমাদের ডিজাইনটা তৈরি করে আমাদের ইন্টেরিয়রের কাজটা করার পর এটাকে তাড়াতাড়ি চালু করা। আমরা চেষ্টা করছি 6 মাসের মধ্যে এই সিনেমা হলটাকে আমরা অপারেশনাল করব। আর আপনারা জানেন যে অনেক ভালো ভালো ছবি আসবে 2022 সালে। প্যান্ডেমিকের কারণে আসলে 2 বছর অনেক কিছু পিছিয়ে গেছে, এবং আপনারা জানেন যে এবারে আমরা মার্ভেলের স্পাইডারম্যান নো ওয়ে হোম রিলিজ করেছি। খুবই ভালো সাড়া পেয়েছে ওটা, বলতে গেলে অলমোস্ট ফুল হাউস যাচ্ছে। আর একই সাথে ভালো ভালো ছবি যেগুলো, সেগুলো পুশ ব্যাক হয়ে 2022 সালে চলে গেছে। এবং 2022 সাল আমি বলবো একটা সিনেম্যাটিক ইয়ার হবে, ভালো ভালো ছবি আসবে। আর একই সাথে বঙ্গবন্ধুর যে একটা বায়োপিক তৈরি করা হচ্ছে, যেটা ইন্ডিয়া বাংলাদেশের সাথে, সেটাও আমি শুনেছি যে মার্চ মাসের দিকে বা হয়তো মার্চের পরেও এটা রিলিজ দিতে পারে, সরকারের ইচ্ছা আছে। তো যদি সারা বাংলাদেশে আমরা রিলিজ করতে পারি চট্টগ্রাম সহ, তাহলে আমি মনে করি এটা অনেক সার্থক হবে বিষয়টা। আর চট্টগ্রামের যেহেতু আমাদের ওখানে ব্যবসা আছে, দি পেনিনসুলা চিটাগং, আমাদের হোটেল ব্যবসা,
সেখানেও আমরা যে নতুন ক্যাফে আমরা যোগ করেছি 24 আওয়ার ক্যাফে, ওজোন লাউঞ্জ, সেখানেও দেখছি যে মানুষের আসলে টেস্টটা বদলে গেছে এবং তাদের ডিমান্ডটা অনেক বেড়েছে। তো এই জন্য আমি মনে করছি যে বালি আর্কেডে যখন আমরা এই সিনেমাটা করব এবং ভালো ভালো ইন্টারন্যাশনাল ব্লকবাস্টার ফিল্ম আমরা সেম ডে রিলিজ করব, অবশ্যই চট্টগ্রামের তরুণ জেনারেশন যারা, তারা অবশ্যই দেখতে আসবে। একই সাথে আমরা বিভিন্ন স্টাইলের ছবি, যেমন আমরা শুধু ইউথ সেন্ট্রিক ছবিগুলো আনি না, রিসেন্টলি আমরা জাপানিজ ছবি থেকে শুরু করে টার্কিশ ছবি, বিভিন্ন দেশ থেকে ছবি আনছি এবং আমরা চেষ্টা করছি যে মানে ওয়াইডার রেঞ্জ অফ অডিয়েন্স যাতে আসে, মানে বিভিন্ন বয়সে। যেমন জেমস বন্ড আনার সময় আমি দেখলাম যে রিসেন্টলি আমরা রিলিজ করেছি, সেখানে মানে 10 বছর বয়স থেকে নিয়ে 70 ইয়ার্স ওল্ড সবাই এটা দেখছে। তো আমাদের চেষ্টা কিন্তু এটাই থাকে যে সবাইকে কী করে ইনক্লুসিভ করা যায়। যেহেতু একটা মানে সামাজিক ইভেন্ট, আমরা চাই যে মানুষ সবাই একসাথে এসে তারা এটা উপভোগ করবে, তারা একসাথে ছবি দেখে আনন্দ করবে, এটাই আমাদের লক্ষ্য আসলে। আর একই সাথে আমি আমার যে সামাজিক দায়বদ্ধতা কাজ যেটা আমি সবসময় বলে থাকি, সেটা হলো যে আমাদের ইউথ কিন্তু আমাদের জন্য একটা বড় সম্পদ আমাদের বাংলাদেশের জন্য, এবং তাদের সুস্থ বিনোদনের জায়গাটা আস্তে আস্তে একেবারেই চলে যাচ্ছে। এবং আমি মনে করি যে বাংলাদেশে যেমন আগে আমাদের সংস্কৃতি চর্চা খেলাধুলা অনেক বেশি হতো, এটা আস্তে আস্তে কমে গেছে, যার কারণে অনেক যুব সমাজ এখন বিপদমুখী হচ্ছে। যেমন মাদকে আসক্ত হচ্ছে অনেকে, জঙ্গিবাদ এবং সন্ত্রাস, এইসব দিকে তারা চলে যাচ্ছে। তো তাদেরকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সুস্থ বিনোদনটা দরকার। আমি মনে করি সিনেমা এমন একটা মাধ্যম যেটা দিলে আমরা অবশ্যই আমাদের তরুণ সমাজকে মানে একটা সুস্থ বিনোদন দিতে পারবো এবং খারাপ কাজগুলো থেকে তাদেরকে কিছুটা হলে আমরা দূরে রাখতে পারবো। এই কারণেই কিন্তু আমি আমার প্রথম যাত্রা শুরু করার পরে আমি চিন্তা করেছি না, আমাদের বাংলাদেশে আসলে অনেক সিনেমা হল দরকার। আমার স্বপ্ন হচ্ছে, আমি জানি না আমি কতদিন এটা করতে পারবো, তবে আমাদের 100টি স্ক্রিন বাংলাদেশে আমি ডিপ্লয় করতে চাই। এবং আমি বালি আর্কেডের কর্ণধারকে আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য, যে চিটংয়ে আমরা 3টে স্ক্রিন করতে পারছি এখন। আর এছাড়া আমরা কক্সবাজারে খুব শিগগিরই 3টে স্ক্রিন করতে যাব। তো আমি মনে করি যে সবাই আমরা ব্যবসা করি, কিন্তু তার পাশাপাশি যে সমাজের জন্য কাজটা করাটা, এটাও একটা বড় দায়িত্ব এবং আমাদের কর্তব্য যে কিছু একটা করা। তো আমার কাছে ওটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার থেকে, যে আমরা কি করলাম সোসাইটির জন্য। তো আমি আবারও বালি আর্কেডের কর্ণধার আফতার আলমকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আজকে অ্যাগ্রিমেন্টটা করে দেওয়ার জন্য। আমি আশা করব যে খুব শিগগিরই আমরা খুব সুন্দর নান্দনিক একটা 3 স্ক্রিনের সিনেমা হল আমরা করব এবং চট্টগ্রামবাসীকে খুব ভালো একটা জিনিস উপহার দিতে পারবো। আর সাংবাদিক বন্ধুরা, আপনারা এসেছেন, আপনাদেরকে এটাও বলতে চাই যে আপনারা এই আজকের ইভেন্টটা, যে সিনেমা বানালে আসলেই এটা কি ব্যবসা করতে পারবে কি পারবে না, 3-4টা হল লোকেশন হয়েছে এবারেছে, তারা কিন্তু শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই আসার জন্য। এবং সিও সেদলি স্বাগতম জানাই চেয়ারম্যান অ্যান্ড আমাদের সাংবাদিক বন্ধুবান্ধবদের এবং আমাদের দুই পক্ষেরই কোম্পানির ধরেননি। এখানে ক্যাসাব্লাঙ্কা, এটা আমাদের মেইন রিজন ক্যাসাব্লাঙ্কা এটা করার, এখানে এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বলে একটা দেখার অনেক কিছু আছে, কিন্তু বাচ্চাদের জন্যে কোনো শুধু দেখলাম আমাদের বাচ্চাদের খেলার তেমন কোনো জায়গা নাই অ্যাপার্টমেন্টের কমপ্লেক্স। তো সেটাও একটা কমপ্লেক্স, এগুলো নিয়েই আমাদের চিন্তা করেছিলাম। আমাদের তেমন কোনো এক্সপিরিয়েন্স এটাতে নেই। যখন শুনলাম স্টার কয়েকটা, অ্যান্ড সবচেয়ে বড় হচ্ছে আমাদের পেছনে যে বাকুলিয়া বলে একটা জায়গা আছে, যেখানে 200,000 ফ্যামিলি, 2 লাখ ফ্যামিলি, সেটাই আমি চিন্তা করছি। এবং ইনশাল্লাহ আমাদের খুবই ভালো হবে এখানে। আর শেষমেশ আমি
মোবাইল এই আনন্দের মুহূর্তে আমরা একটু হাততালি দিয়ে মুহূর্তটাকে আরো আনন্দপূর্ণ করতে পারি। ভাই চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল স্টার সিনেপ্লেক্স এবং দি কাসাব্লাঙ্কা লিমিটেডের মধ্যে। সব ধরনের ছবি দেখাতে চাই। আমাদের জন্য আসলে বড় যে কম্পিটিশন আমি বলবো এখন সেটা হচ্ছে স্ট্রিমিং সার্ভিস। এখানে ভারতীয় স্ট্রিমিং সার্ভিস অনেকগুলো হয়ে গেছে, জি থেকে শুরু করে হইচই, তারপর আবার নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম, ওখানে কিন্তু ভারতীয় ছবিগুলো দেখানো হচ্ছে। তো আসলে যে প্ল্যানটা সরকার এখন করেছে এটা আসলে মানে সময় উপযোগী না। মানে এখনকার সময়ে ডিজিটাল টেকনোলজিতে সবাই কিন্তু সব কন্টেন্ট অ্যাক্সেস পাচ্ছে। সিনেমার জন্য একেবারে বন্ধ করে দেওয়াটা উচিত হয়নি, এটা খুলে দেওয়া উচিত। আমরা তো খবরের মাঝে মধ্যে দেখি যে সরকার বলছে এটাকে খুলে দিবে বা 10টা ছবি দিবে 12টা। আমরা শুরু করা উচিত, 12টা করে শুরু করা উচিত, কিন্তু কেন হচ্ছে না আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা মাঝখানে একবার করতে গিয়েও মানে আমাদেরকে অ্যাপ্রুভালটা দেয় নাই। তো আমার মনে হয় এখনো সরকার ঠিক নীতিমালাটা চেঞ্জ করে, আসলে চেঞ্জ করা খুবই দরকার। এই কারণে বলছি যে বলিউডের ছবি, বলিউডকে তো শুধু বলা যাবে না যে ভারতীয় ছবি কিন্তু পাকিস্তানের ব্যান ছিল। 1965-এর ল এটা বাংলাদেশ ক্যারিয়ার করছে। 2005 সালে পাকিস্তান এটা উদ্যোগ করেছিল এবং উদ্যোগ করাতে তাদের কোনো মাল্টিপ্লেক্স ছিল না এবং দেখা গেল তারপরে 165 স্ক্রিনে তারা মাল্টিপ্লেক্স করেছে পরে, যে একমাত্র ভারতীয় ছবি। এবং এটার কারণে পাকিস্তানি ছবি যেগুলো তৈরি করেছে তাদের এক একটার বক্স অফিস রেভিনিউ আছে 50 কোটি রুপির উপরে। তো এটা পাকিস্তানি ছবিগুলোকে অনেক বেশি করে আরো মানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা বা ভালো ভালো ছবি তৈরি করার জন্য জায়গা করে দিয়েছে। আমি ঠিক একই জিনিস মনে করি। এখন যারা মনে করছে যে এটা একটা কম্পিটিশন, আসলে এটা কম্পিটিশন না, এটা উল্টো হবে। আমরা যদি সব ধরনের ছবি বাংলাদেশে আনি, কম্পিটিশনটা ভালো হবে, বাংলাদেশের আরো অনেক বেশি মাল্টিপ্লেক্স হবে, আরো অনেক বেশি স্ক্রিন হবে, এতে করে আমাদের নিজেদের বাজেটটা আরো স্ট্রং হবে। তো আপনাদের মাধ্যমে বলতে চাই সরকারকে যে আসলে সরকার এই পুরোনো লটাকে উদ্যোগ করে এখনই আসলে ওপেন করে দেওয়া উচিত। আমাদের ছবি ওখানে যাবে, ওদের ছবি আসবে, সবই ওপেন করে দেওয়া উচিত। ওখানে আমাদের 3টে স্ক্রিন আছে, 3টে স্ক্রিন হবে এবং যেটা ডিজাইন ছিল যেটা অলরেডি তৈরি করা আছে ওখানে সেটা, এবং ওখানে দেখা যাচ্ছে যে 400টা সিট হয়তো করা যাবে। আমরা চেষ্টা করবো কোনোভাবে রিঅ্যারেঞ্জ করে সিট বাড়ানো যায় কিনা, তবে 400 সিট অলটুগেদার। আর নজরাই তো মানে আমার মানে খুব নিজের মন থেকে করা একটা ছবি, এবং চিটাগাঙে আমাকে অনেকে মানা করেছিল করার জন্য, যে কেউ বুঝবেন, তারপর আমি করেছি। আমি অবশ্যই মানে চিটাগাঙের ছবিটা খুবই ভালো, হয়তো নজরাই দিয়ে করবো, অনেকে দেখে নাই ঠিক মতো ছবিটা। এবং আমরা এখনো কোনো প্ল্যাটফর্মে দিইনি, যেহেতু আমরা যদি দিয়ে খুলতে পারি। আমার আরো ইচ্ছা আছে চিটাগাং বা আশেপাশে এলাকা নিয়ে আরো ছবি তৈরি করা। আমরা কিন্তু কিছু কিছু কাজ করেছি, সেটা হলো স্টুডেন্টদের জন্য একটা ডিসকাউন্ট আছে, যেটা 50% অফ মনে আমরা রিসেন্টলি করেছিলাম। আরেকটা হচ্ছে আপনার ডে টাইম শোগুলো, সেগুলো কিন্তু ডিসকাউন্টেড শো। আর যেটা সারা পৃথিবীতে সেটা মানে ম্যাটিনে শো যেটা বলে, এবং ইভিনিং উইকেন্ডে আমরা একটা বিষয় যদি ব্যবসা করতেই হবে আমাদের। আর এখানে আসলে আমাদের সার্ভিস চার্জ, তারপরে রেন্টাল, ইউটিলিটি চার্জেস, এগুলো সব কিছু মিলাই
আর আমাদের যে বিনিয়োগ কিন্তু অনেক বেশি। আমাদের ইকুইপমেন্ট যেগুলো আমরা আনছি অনেক ব্যয়বহুল, চেয়ারগুলো ব্যয়বহুল, সবই ইম্পোর্ট করে আনতে হয়। সব কিছু মিলে আমাদের ব্যাংকে রিপেমেন্ট করা, এই কারণে কিন্তু টিকিটের প্রাইসটা একটু বেশি হচ্ছে। আসলে আগেকার দেশে তুলনা করলে আমি বলবো এটা ফেয়ার হবে না। আপনি যদি দেখেন 30 বছর আগে হয়তো 50 টাকায় মানুষ ছবি দেখতো, 30 বছর আগে 50 টাকা আমার 500 টাকা হয়ে গেছে। তো ওই তুলনায় কিন্তু আমরা ঠিকই আছি, আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে মানুষের, ওই জায়গায় আমরা ঠিক আছি। আর আমরা চেষ্টা করবো যে সবাইকে অ্যাকোমোডেট করতে। আমাদের টার্গেট খুব ঠিক নেই যে আমি বলছি যে একেবারে তরুণদের জন্য করছি, তাও না। আমি আলটিমেটলি যেটা আমি নিজেকে সার্থক মনে করবো যদি দেখি যে সব এজের লোকজন যাচ্ছে ওখানে, একেবারে 10 বছর থেকে শুরু করে 70 বছর সবাই যাচ্ছে। এটা দেখে হয়তো আমার মনে করবো যে আমি সাকসেসফুল। আর কন্টেন্টগুলো আমরা ঠিক হবে, যে আমি যে বলছি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কন্টেন্ট আসছে, বাংলাদেশেও ভালো ভালো ছবি, যেগুলো যে রেহানা মারিয়াম নূর আমরা রিলিজ করার পরে দেখলাম যে কী ধরনের দর্শক আসছে। আগে সব দর্শক আসতো না, খুবই ইন্টেলেকচুয়াল বয়স্ক, মানে বলবো যে 70+ এরকম লোকজন আসছে দেখার জন্য। তো এটাই দেখে মনে করলাম যে আসলে ভালো লোকজন আসছে সিনেমা দেখতে। এবং যারা নর্মালি আসে না, আগে তো আমরা শুধু এই 15 থেকে 25 বছর এটাই আমাদের মেইন গ্রুপ ছিল সিনেমা দেখা, কিন্তু তার বাইরে কিন্তু এখন অনেক আসছে। আমরা বাচ্চাদের জন্য অ্যানিমেশন নিয়ে আসছি, অ্যানিমেশনও দেখার জন্য ছোটো ছোটো বাচ্চারা আসছে মা বাবাকে নিয়ে। তো আমার টার্গেট হবে সবাই। আর আমি চেষ্টা করব যে কেউ যদি মানে অল্প টিকিট প্রাইসে দেখতে চায় তারা দিনের বেলা দেখবে, আবার রাতে দেখতে গেলে তখন আমাদের যেটা চাহিদা, আমাদের অন্যান্য এক্সপেন্সগুলো মিট করার জন্য, সেই জন্য আমাদের প্রাইসটা একটু বেশি রাখতে চাই। যেটা করেছে সেটা আমি একটা ক্যাম্পেইন করেছিলাম প্যান্ডেমিকের সময়, সেটা হচ্ছে সেফ বিডি সিনেমা। এবং তারপর পরে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী একটা সার্কুলার দিল যে প্রায় 1000 কোটি টাকার মতো সিনেমা ইন্ডাস্ট্রি দিবে, কিন্তু এটা হচ্ছে রেগুলার লোন নেওয়ার মতন বিষয়টা। শুধু একটাই তফাৎ, সেটা হলো যে লো ইন্টারেস্ট কস্ট, তাও আবার মনে হয় 5% বা কত। তো আমি তো অলরেডি অনেক সিনেমা হল করে ফেলেছি এবং করতে যাচ্ছি, এগুলোর জন্য ওয়েট করতে গেলে আসলে কোনো কাজ হয় না। আর আমাদের ব্যুরোক্র্যাটিক কাজগুলো এত বেশি যে আমি লোনের জন্য অ্যাপ্লাই করলাম, বসে থাকলাম 4-5 মাস, তাহলে কিন্তু কিছু হবে না। আমার কাজে আমি এগিয়ে যাচ্ছি, আমি অবশ্যই অ্যাপ্লাই করব। এখন ডিপেন্ড করে যে কত কুইকলি বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং সিস্টেমে আমি কত কুইকলি এটা পাই। এরকম প্রণোদনা অনেক আছে, সব সেক্টরে আছে, কিন্তু আসলেই আমি তো জানি না কীভাবে নিতে পারছে। আসলে আমাদের জন্য বিষয়গুলো খুব এত রেড টেপ আর এত লেন্দি হয়ে যায়, আমরা এগুলোর জন্য ওয়েট করি না সাধারণত। তবে আমি অবশ্যই অ্যাপ্লাই করব যে লো কস্ট ইন্টারেস্ট হলে আমার জন্য বেটার, যে আমি হয়তো টিকিট প্রাইস কম রাখতে পারি বা আমি ওই বেনিফিটটা আমি আমার কাস্টমারদেরকে দিতে পারি, এটা আমি অবশ্যই চেষ্টা করব। তো লাকিলি মাত্র চিটাগংয়ে ঢুকলাম এখন, তো ওইটাই প্রথম স্টেপ ছিল আর কি আমার। তবে আমার প্ল্যান আছে, আমি যা দেখছি আপনি হয়তো অ্যাগ্রি করবেন যে মিরেশ্বরে অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন একটা বিশাল অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, আমার মনে হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। তার আগেও কিন্তু মিরেশ্বরেবাসীর প্রায় অনেক লোকই কিন্তু মিডল ইস্টে চাকরি করে এবং আর্থিকভাবে তারা সবাই খুব ভালো অবস্থায় আছে। এবং আমি যতবারই যাই দেখি যে নতুন নতুন মোটর বাইক কিনছে মানুষ, বাসায় ফ্রিজ আছে, ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন আছে। তো আমি মনে করি যে ক্রয় ক্ষমতা যে বাড়ছে এটা আসলে দৃশ্যমান। আর বারোয়ারহাটে দেখি রাত্রে 2-3টা পর্যন্ত এই নিউ ইয়র্কে ম্যানহাটনের মতো দোকান চলছে, সবাই ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে। এবং ওখানে কাপড় চোপড়ের দাম দেখেও আমার অবাক লাগেছে, প্রায় 20,000 টাকা পর্যন্ত কাপড় চোপড় পাওয়া যায় ওখানে। তো ওই জন্য আমি চিন্তা করছি না, ওখানে একটা করা উচিত। এবং আপনি যেটা রাইটলি বললেন যে সীতাকুণ্ড এবং মিরেশ্বরায় মিলে যদি একটা সেন্টার করা যায়, তবে আমার যে উদ্দেশ্য যেটা বলছি যে আমি তরুণদের নিয়ে কাজ করি, তাদের জন্যই করতে চাই। এটা ব্যবসা বড় ব্যাপার না। আমার মনে হয় যে একটা ইউথ কমপ্লেক্স বা ইউথ সেন্টার করা উচিত, যেখানে সিনেমা হল থাকবে, সাইবার সেন্টার থাকবে, যেখানে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি থাকবে, এবং লাইব্রেরি, তারপরে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, এবং মেবি সাম প্লেগ্রাউন্ড, বাস্কেটবল কোর্ট বা ক্রিকেট প্র্যাকটিস কোর্ট, এইসব জিনিস যদি থাকে একটা কমপ্লেক্সের মতো, একটা মডেল ইউথ কমপ্লেক্স যদি আমরা করতে পারি, তাহলে জিনিসটা সাকসেসফুল হবে। আমরা শুধু সিনেমা হলের মতো করে সিনেমা হল না করে সার্বিকভাবে একটা ইউথ কমপ্লেক্স করা, এটা নিয়ে আমি একটা কাজ করছি। এখন চ্যালেঞ্জ হয়ে গেছে জায়গা পাওয়া। অর্থনৈতিক অঞ্চল
হওয়ার পর থেকে যেভাবে জায়গার দাম বেড়ে গেছে, এখন মানে জায়গা পাওয়াটাই দুষ্কর হয়ে গেছে মিরসরাইতে। বাট আমি ভালো কোনো জায়গা পেলে অবশ্যই এটাই আমার ফার্স্ট টার্গেট, যে আমি একটা মডেল ইউথ কমপ্লেক্স করব, যেখানে সিনেমা, সাংস্কৃতিক চর্চা, যেমন প্র্যাকটিস প্যাড, যারা গান টান গায় ওদের জন্য প্র্যাকটিস প্যাড করা, তারপরে বিভিন্ন ধরনের ইউথ সেন্ট্রিক অ্যাক্টিভিটি যেগুলো, সেটা নিয়ে আমি একটা কাজ করতে যাচ্ছি, যেটা হয়তো রেপ্লিকেট করতে পারবো বিভিন্ন এলাকায়, 64 ডিস্ট্রিক্টে। মানে বাইরের ছবি যখন চালাচ্ছেন, দেশের ছবি চালাচ্ছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে শো সিনেমাগুলো, শো টাইমগুলো যেমন জায়গায় রাখছেন বা সেখানে হচ্ছে বলছে যে ওইভাবে যে কোনো সময় আমার পছন্দের সময় গিয়ে আমি বাংলা সিনেমাগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নির্মাতাদের পক্ষ থেকে বা দর্শকদের পক্ষ থেকে ধরেন একটি মানে অভিযোগ নয়, এটা অভিমানের কথা রয়েছে। এমনকি করা যায় আপনার প্রত্যেকটাতে 3টা করে স্কিল আছে, একটা করে স্কিল অন্তত বাংলা সিনেমার জন্য ফিক্স করবেন, এটা সম্ভব কিনা? না, অবশ্যই। যেমন তারেক মাসুদের একটা ছবি আমার মনে আছে, যে অন্তর্যাত্রা, যেটাতে আমি একটা মাস টানিয়ে চালিয়েছি। ওটা যদিও দর্শক আসতো 10 জন 5 জন, আমার মানে ইলেকট্রিসিটি কস্ট উঠতো না এটাতে। তারপরে আমি কিন্তু বাংলা সিনেমার জন্য যা করেছি, যে মানে যতটুকু পারি সাপোর্ট করে যাচ্ছি। তবে আমার দুঃখের বিষয় হলো যেটা, যে মানে ভালো ছবি, এত ভালো ভালো ছবি বেরোচ্ছে, কিন্তু দর্শকরা আসছে না। এবারেও মানে আমি নাম বলতে চাই না, বাট খুবই ভালো ছবি দুটো বেরিয়েছে রিসেন্টলি, কিন্তু দেখা যাচ্ছে এরকম 5 জন 10 জন করে দর্শক হচ্ছে 200টা সিটে। তো আসলে আমাদের জন্য এটাকে ফিজিবল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন আমরা করি কি, আমাদের 5-6টা শো যদি থাকে, ওটা কমিয়ে কমিয়ে প্রায় 2টোতে নিয়ে আসি, একটাতে নিয়ে আসি। আসলে ডিম্যান্ড স্পিক্স, যেখানে ডিম্যান্ড সেখানে আমাকে যেতে হচ্ছে। তো তারপরেও কিন্তু আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি, আমার লস হলেও আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি। যেমন সাইমন কামরানের ছবি, যেটা প্রথম ডকুমেন্টারি বাংলাদেশে, যেটা সিনেমাতে রিলিজ হয়, ডকুমেন্টারি রিলিজ করেও কিন্তু আমরা দেখিয়েছি যে না, এটা ব্যবসায় সফল করা যায়। ডটার্স টেল, এটাও ডকুমেন্টারি ছিল, এটাও কিন্তু ভালো ব্যবসা করেছে। তো আমরা মানে সবসময় চেষ্টা করছি এবং তাদেরকে উৎসাহিত করছি যাতে সিনেপ্লেক্সে ছবি রিলিজ করে, এবং লস হলেও আমি এগুলো চালিয়ে যাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে কি, মানে দর্শকের জন্য ভালো ছবি করতে হবে। রেহানা মারিয়াম নূর আমরা কত 6 সপ্তাহ মনে চালিয়েছি, এবং খুব সাকসেসফুলি চলেছে, এবং অনেকগুলো হলে চলেছে আমাদের। তো এই টাইপের ছবি যদি আসে, আর আমি তো আয়নাবাজি, তারপরে জয়া আহসানের যে ছবি ছিল, কী নাম জানি, দেবী, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক ব্যবসা সফল ছবি ছিল। তো যেখানে প্রায় শুরুতেই 90% অকুপেন্সি, হ্যাঁ, আমি যদি এরকম ছবি করে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যেই ছবিতে মাত্র 2% 3% অকুপেন্সি, সেটা আসলে আর খুব কষ্ট হয়ে যায় আমার জন্য টানতে। তারপরে আমি কিন্তু করে যাচ্ছি না যে তা না, করছি। বাট আমি আশা করবো যে ভালো ভালো ছবি যাতে হয়, এবং আমাদের দর্শকদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝতে হবে, এবং এটা বুঝে কিন্তু নির্মাতাদের ছবি তৈরি করতে হবে।